এমন মুকুট উঠল যার ঝলমলানি থামা নয়। নোবেল কমিটি বলল রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রাইজ দেওয়া হচ্ছে because of his profoundly sensitive, fresh and beautiful verse. প্রথম ভারতীয় নোবেল পেলেন। সত্যি ভাবা যায় না বলো, একটা শহর থেকে 6 জন নোবেল লরিয়েট এবং 5টা আলাদা ক্ষেত্রে কাজের জন্য। 1902-এ পেয়েছেন রোনাল্ড রস চিকিৎসাবিদ্যার জন্য। 1930-এ ফিজিক্সে নোবেল পেলেন সিভি রমন। 1979-তে মাদার টেরেসা পেলেন নোবেল শান্তি পুরস্কার। 1998-তে পেলেন অমর্ত্য সেন ইকোনমিক্সে। আবারও 2019-এ পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এবারও ইকোনমিক্সে। আরে বাবা, নোবেল পাওয়াই তো আর শেষ কথা নয়। নোবেল পাননি তো কি হয়েছে? আমার আকাশে ঝলঝল করছেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, যিনি উদ্ভিদবিদ্যা থেকে রেডিও আবিষ্কার অব্দি ছড়িয়ে দিয়েছেন নিজের প্রতিভা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি প্রথম অইউরোপীয় মানুষ যার সম্মানে ইংল্যান্ডের রয়্যাল কেমিক্যাল সোসাইটি তৈরি করেছে কেমিক্যাল ল্যান্ডমার্ক ফলক। তারপর বলি প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু, যিনি বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের পুরোধা, যার নামে বোসন বলা। এখানেই শেষ নয়, আরো আছে শ্রী প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যিনি ভারতীয় স্ট্যাটিস্টিক্স চর্চার জনক, প্ল্যানিং কমিশনের অসামান্য কারিগর, যার জন্মদিন এখন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। তুমি থামো তো, এত বিজ্ঞানীদের মেলা বসে গেছে যেখানে, সেটা কিন্তু অবৈজ্ঞানিক হুজুগেরও আঁকড়া। 1857 সালে কলকাতা এলো মরা ফেরার হুজুগ। কেউ বলল এবছর যত লোক মারা গেছে তারা সবাই কালী পুজোর রাতে ফিরে আসে। কেউ বলল না 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 না, গত 10 বছরে যত লোক মারা গেছে তারা সবাই 15ই কার্তিক ফিরে আসে। সারা শহরে হইচই পড়ে গেল। প্রচুর লোক অপেক্ষা করতে লাগলো তাদের মৃত আত্মীয়দের জন্য। গানও বাঁধা হলো, মরা মানুষ ফিরে এসেছে, দেখে এলাম রানাঘাটে ভাসতে ভাসতে আসতেছে, গলা সরু পেট মোটা, জল খেয়ে হয়েছে সোটা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু 1979 হুজুগটাও খারাপ নয়। আমেরিকার পাঠানো স্যাটেলাইট স্কাইল্যাব নাকি ভেঙে পড়বে। সবাই পারলে আকাশের দিকে তাকিয়ে হাঁটে, কেউ কেউ হেলমেট পরে সারাদিন ঘুরত। স্কাইল্যাবের টুকরো অবশ্য কয়েকটা পড়েছিল, কিন্তু কলকাতার ধারে কাছে নয়, অস্ট্রেলিয়ার পার্থ আর অন্য কয়েকটি জায়গায়। আমি বলি কি, সব সেরা হুজুগ হলো গণেশের দুধ খাওয়া। 1995 সালে এক দুপুরে হঠাৎ নাকি গণেশ দুধ খেতে লাগলো। মন্দিরের গণেশ, ক্যালেন্ডারের গণেশ, ঘুলঘুলির গণেশ, কেউ বাদ নেই। পড়ি পড়ি করে সবাই দুধ নিয়ে ছুটতে লাগলো। এমন মিরাকল থেকে বাদ পড়ে গেলে পুণ্যের কোটায় কম পড়ে যাবে যে। তাদের গায়ে নিশ্চয়ই ডিরোজিওর অদৃশ্য ঘুষি পড়েছিল। একটা 17 বছরের অ্যাংলো ইন্ডিয়ান ছেলে হিন্দু কলেজে ইংরেজি পড়াতে সেখানকার ছাত্রদের শেখাচ্ছে তর্ক করো, যাচাই করো, যুক্তিবাদী হও, প্রথাকে চ্যালেঞ্জ করো। আর সেই ছাত্ররা বলা ভালো শিষ্যরা ইয়াং বেঙ্গল হয়ে তখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে, সমাজ বদলানোর চেষ্টা করছে। এরও তো এখানেই হয়েছিল। তারা যেরকম গোড়া ব্রাহ্মণদের ঝাঁকুনি দিয়ে সমাজটাকে শোধরানোর চেষ্টা করত, 70-এর দশকে একদল ছেলেপুলে নকশাল আন্দোলনের মাধ্যমে সেরকমই একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করল। কিন্তু বুলেট আর বোমার প্রতিক্রিয়াও ভীষণ মারাত্মক। আর তখনকার রাজনীতিও ছিল অনেক গোটা চলে। রাত্রির যুদ্ধে বোমা আর পুলিশের জীবের শব্দ। দিনের বেলা গঙ্গা জুড়ে উজ্জ্বল যুবকদের লাশ ভেসে যাওয়ার দৃশ্য। তোমার গায়ে অনেক গরম রক্ত
পথে ছিটকে পড়েছিল। আদর্শ প্রথা সব হারিয়ে গেছিল নতুন নতুন মুখোশের আড়ালে। নকশাল আন্দোলন নিয়ে কারো আছে আতঙ্ক, কারো আছে রোমান্টিক নস্টালজিয়া। ছিলেন চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, এই স্লোগান নিয়ে একটু মুখ থেকে হাসিও আছে। কিন্তু কেনই বা এখান থেকে কেউ চীনের নেতাকে দিয়ে সংগ্রাম গড়ে তুলবে না? কেন ওই কথা বলবে না? কলকাতাকে বিশ্ব নাগরিকতার কেন্দ্র নয়? দেখো, সে তো হিন্দু কলেজটাই একটা বিরাট স্টেপ। ইংরেজি ভাষা শিখতে হবে, পাশ্চাত্য সংস্কৃতি বুঝতে হবে, তাকে নিজেদের সংস্কৃতির সঙ্গে মেলাতে হবে, এরকম একটা ভাবনা নিয়ে যে স্কুল করা দরকার, তা ভারতে অন্য প্রান্তে কেউ তো ভেবে বের করতে পারেনি। সাহেব আর বাঙালি মিলেমিশে 1817 সালে এমন একটা কাজ করলো যা না থাকলে বেঙ্গল রেনেসাই হতো না। কথা ভাবলে সত্যি তাকিয়ে যায়। শুধু ঠাকুর পরিবারের কথা বলতে গেলেই তো হাঁপিয়ে পড়ে। এরা বোধ হয় এক একটা লোকের মধ্যে 10টা করে জিনিয়াস করে দিত। যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি সংস্কৃত থেকে বাংলায় মেঘদূত অনুবাদ করছেন, বাংলায় দর্শন তত্ত্বের বই লিখছেন, আবার বাংলা শর্ট হ্যান্ড উদ্ভাবন করছেন, এমনকি বাক্স বানানো নিয়েও বই লিখছেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু প্রথম ভারতীয় আইসিএসই নন, ওই যুগে তাঁর বউকে বিলেত নিয়ে গেলেন। এবার বলি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি একাধারে সুরকার, চিত্রকর, নাট্যকার, পরিচালক, এমনকি অভিনেতাও। দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তো 3 ঘন্টায় গড়গড়িয়ে ডিকটেশন দিয়ে লিখে ফেললেন ব্রাহ্ম ধর্মের বই। গগনেন্দ্রনাথ অসামান্য চিত্রকর, কার্টুনও আছেন, ছবিতে কিউবিস্ট ভাবও আনছেন। আর অবনীন্দ্রনাথ ঠাকুর, তার আঁকা ছবি আর লেখা গল্প, এই দুই বাংলা সংস্কৃতির বিস্ময়। কেন রায় পরিবার? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বেহালা বাজাচ্ছেন, আবার বাংলা শিশু সাহিত্যে কাঠামো করে দিচ্ছেন, বাচ্চাদের পত্রিকা বের করছেন, আবার হাফটন প্রিন্টিং এ আশ্চর্য আবিষ্কার করে বিপ্লব এনে দিচ্ছেন। তার ছেলে সুকুমার রায় খেয়াল রসের গদ্যে পদ্যে তাক লাগিয়ে দিচ্ছেন, আবার ননসেন্স ক্লাবে প্লেটো আর তুর্গেনেভ নিয়ে কথাও বলছেন। এরা বোধ হয় প্রাচ্য পাশ্চাত্যের গুণগুলোকে একটা গেরাসে গুলে সকালে উঠেই খেয়ে নিতেন। ঠিক বলেছেন, এই মিলিজুলিটা আমাদের চিরকাল আছে। 1835-এ মেডিকেল কলেজে তো স্থাপিত হয়, এখানকার লোককে পাশ্চাত্য ডাক্তারি রীতিতে শিক্ষিত করে তোলার জন্য। আমার এই শহরের নৃত্যশিল্পী উদয় শঙ্কর, তিনি তো বিদেশি নর্তকী আনা পাভলোভার সঙ্গে মিলে তাঁর বিখ্যাত রাধা কৃষ্ণ ব্যালেটা তৈরি করেন। আর সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, যিনি 1955-এ পথের পাঁচালী ছবি তৈরি করে একা হাতে ভারতীয় সিনেমায় নিউ ওয়ে বাঁধলেন। তিনি তো স্পষ্টই বলতেন, হলিউডের ছবি না দেখে তিনি নিজের ছবির ব্যাকরণ তৈরি করতে পারতেন না, অথচ সাহেবরা তাঁর ছবির মধ্যে খুঁজে পেত খাঁটি ভারতীয়ত্ব। এই বিষয়ে এই আহরণ হজম করার ক্ষমতা, এই জিনিস আমার মজ্জায়। ঠিক বলেছ, সত্যজিৎ রায় প্রাচ্য পাশ্চাত্যকে সমান মুগ্ধ করেছেন, আর এই জন্যই 1992 সালে তিনি পেলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কার। হ্যাঁ, কিন্তু এটা ভুলো না,
ওই বছরই সত্যজিতের গোড়ার দিকে ছবির ক্যামেরাম্যান সুব্রত মিত্র তিনি পেলেন ইস্টম্যান কোডাক লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর এক্সেলেন্স ইন সিনেমাটোগ্রাফি। অদ্ভুত, সুব্রত মিত্র পৃথিবীর এক সেরা ক্যামেরাম্যান, কিন্তু তার নামটা সেভাবে প্রচারই পেল না। এই আনসান হিরোদের নিয়ে তোমার এই পরিচয়টা একটু বোঝাও তো, এটা আদিক্ষেতা না উদারতা? আমি না ঠিক আন্দাজ করতে পারি না। কারণ নামে প্রশংসা করলে কলকাতাইয়ারা কখনই আরেকটা নাম পকেট থেকে ফস করে বের করে বলে, উনি তো দর পেলেন না কিন্তু মহান ছিলেন। হ্যাঁ, বলবো নাই বা কেন? কলকাতার মানুষ যেমন জয়ীকে নিয়ে নাচানাচি করে, তেমনি তথাকথিত পরাজিতকেও তার মূল্য দিতে জানে। যিনি প্রাইজ পাননি, অখ্যাতি নিয়ে মারা গেছেন, তাকেও পুজো করতে জানে। কারণ সে বোঝে একজন স্রষ্টার মূল্য তিনি কতটা সোনা করলেন তা দিয়ে বিচার হয় না, কতটা সোনা বিলোলেন তা দিয়ে মাপতে হয়। তাই রবীন্দ্রনাথ যতদিন, জীবনানন্দ দাস ততদিন, সত্যজিৎ রায় যতদিন, ঋত্বিক ঘটক ততদিন, শম্ভু মিত্র যতদিন, বাদল সরকার ততদিন, সুনীল গঙ্গোপাধ্যায় যতদিন, কমল কুমার মজুমদার ততদিন, পঙ্কজ রায়কে আমরা মাথায় তুলে রাখি, সুটে ব্যানার্জিকেও, হেমন্ত মান্না সন্ধ্যাকেও সিংহাসন দেব, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়কেও পুলিশ ছাড়, সঙ্গে নির্মলা মিশ্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়কেও, লিহিন ব্যানার্জির সেতারে বুধ থাকব। এগুলো হুজুগ নয়, এক্সট্রা সচেতনতা। আচ্ছা, এটা শুধু শিল্পের বেলা জেগে ওঠে কেন বলতো? যখন 1947-এ দেশভাগের পর উদ্বাস্তুরা দলে দলে এসে পৌঁছল এই শহরে, তখন সেই মানুষগুলোকে, সেই মুহূর্তের পরাজিতদের মুখে টেনে নিতে এত অনীহা কেন? তখন তাদের বিদ্রোহ কেন, অবহেলা কেন, বলতে পারো? সে হয়তো গোড়ার দিকে ছিল। তারপর যতই কোটি বাঙাল লড়াই ফুটবলের মাঠে থাকুক, রান্নার মাঠে থাকুক, সবাই মিলেমিশে এক হয়ে গেছে, এতে তো সন্দেহ নেই। এতেও সন্দেহ নেই যে এই উদ্বাস্তুদের যথোচিত সম্মান দিয়ে তাদের থাকা খাওয়ার সংগ্রামে পাশে দাঁড়ানোর কাজ করেছিল বলে বাম রাজনীতি একসময় অনেকখানি মিশে গিয়েছিল আমার ডিএনএতে। উদ্বাস্তুরা তো আমারও এসেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971-এ, এখনো অনেকে আসছে। কলকাতা তো কাউকে বেড়ায় না। তা ঠিক, শেষমেশ সবাইকে নিয়ে কাবাব খায় বা বিরিয়ানি। এই যে দুটো নাম বললে, এই খাবারগুলোই কলকাতায় আসতো না যদি না আরেক পরাজিতকে কলকাতা সসম্মানে ঠাঁই দিত। সেটা আবার কিরকম? মজিদ আলী শাহ, আওধের নবাব। ইংরেজরা বিনা যুদ্ধে সিংহাসনচ্যুত করে নির্বাসনে পাঠালো কলকাতায়। তিনি খালি পারবেন মিডিয়া বুঝে, চালে চলনে, পোশাকে আশাকে, আর অবশ্যই খাওয়ায় মিডিয়া পুরুষ হয়ে উঠল ছোটা বায়নাও। এখানকার গান বাজনা নাচ তো প্রভাবিত হলোই, জিভের কোষ আর বাংলার হাড়ি প্রভাবিত হলো তার চেয়েও বেশি। এখন যে কলকাতা রাস্তার ধারে ধারে কাবাব আর বিরিয়ানির দোকান, তার মূলে ওই অবগ্রহের নির্বাসন। জীবনের ধন কিছুই যাবে না খেলা, কলকাতা এটা জানে, এই তার বেলা। এই রেলাটালা কোথায় চলে যায় যখন 1946-এর দাঙ্গার কথা মনে পড়ে যায়? সেই হিন্দু মুসলিম দাঙ্গা প্রায় 1 সপ্তাহ ধরে চলেছিল। হ্যাঁ, নিশ্চয়ই লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তবে সঙ্গে সঙ্গে মনে পড়ে বহু হিন্দু পরিবার মুসলিমদের আশ্রয় দিয়েছিলেন, বহু মুসলিম পরিবার হিন্দুদের পাশে ছিলেন। কলকাতা সেই স্পিরিটটা নিয়ে এগিয়ে চলেছে। ওসব দাঙ্গার কথা ছাড়ো,
এই দেশে যখন রবিশঙ্কর আর আল্লাহ রাখা মিলে অবিশ্বাস্য সুরের চালচিত্র তৈরি করেন, বা মহিষাসুর মূর্তিতে যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠের সঙ্গে বেজে ওঠে মুসলিম শিল্পীদের অলৌকিক বাজনা, তখন কি সেই ম্যাজিকটা জানান দেয় না? সেই লেভেলে মন ভরে গেল। জানো, আমার না মনে পড়ে গেল ম্যাজিশিয়ান পিসি সরকারের কথা। একবার নাকি তার ম্যাজিক দেখতে সবাই এসেছে, কিন্তু 10 মিনিট হয়ে গেছে ম্যাজিশিয়ানের আসার নামই নেই। সবাই অস্থির। এসেছিল আমাদের স্কুলে। হঠাৎ সবাই শুনতে পেল চমকে তাকিয়ে দেখলো মঞ্চে তিনি বললেন, ঠিক সময় তো এসেছি, ঘড়িটা দেখুন তো। চমকে তাকিয়ে সবাই দেখলো ঘড়ির কাঁটা পিছিয়ে গিয়েছে 10 মিনিট। সব ঠিক আছে। সেই লেভেলের